থেকে। আরো জয়েন করবে মনে হচ্ছে। এক সেকেন্ড, আমি একটু জয়েন করে নি সবাইকে। তো আচ্ছা, তাহলে কি আমি শুরু করব? জি ম্যাডাম, কাইন্ডলি শুরু করতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার শুরু করি। স্ক্রিনটা যদি কখনো চলে যায় একটু আমাকে কেউ একজন মাইকটা অন করে বলবেন। আপাতত সবাই মাইক্রোফোনটা অফ রাখেন। ম্যাম, আপনার সাউন্ডটা তেমন ক্লিয়ার আসছে না, একটু যদি সাউন্ডটা একটু ক্লিয়ার আসতো ভালো হতো। হ্যাঁ, একটু আমার সাউন্ডটাতে হঠাৎ একটু প্রবলেম হচ্ছে। আপনারা একটু মাইক্রোফোন ইউজ করেন অথবা ভলিউমটা একটু বাড়ায় দিবেন। হেডফোন ইউজ করবেন আর কি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আগে একটু আর তো কোনো কেউ জয়েন করবে না। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টর খালেদা শারমিন, এখানে 20 মিনিট মেডিকেলে আছি অ্যাডমিন হিসেবে, কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে। বর্তমানে আমি মালয়েশিয়া থেকে জয়েন করেছি আর কি, ঠিক আছে। তো এখন আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়া শুরু করব। তার আগে আমি একটু বলে নেই, ইনস্ট্রাকশন দিয়ে নেই। আমি তো এখান থেকে হোস্টিং করতেছি আর স্ক্রিনটাও শেয়ার করতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু ইয়ে করেন মাঝে, আর সাউন্ডটা একটু সবাই ইয়ে করেন, ওই যে মিউট করে রাখেন আপনাদের, ঠিক আছে। আর কখনো স্ক্রিন চলে গেলে আমাকে একবার বলবেন। আমাদের কোর্সটা হচ্ছে মেইনলি ফার্মেসি স্কিল কোর্স, ঠিক আছে। আর আজকে মেন টপিকগুলো কি কি আমরা ডিসকাস করব? অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা সম্পর্কে আজকাল খুব বেশি শোনা যাচ্ছে সেটা। আর আমাদের কিভাবে অ্যান্টিবায়োটিক ইউজে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, আর কি কি পসিবল মেজারমেন্ট আমরা নিব এই ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। যেরকম আমরা অনেক রকম কালারফুল ক্যাপসুল ট্যাবলেট এরকম আমরা দেখতে পাই অ্যান্টিবায়োটিক হিসেবে। তা আমাদের দেশে সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে আমাদের দেশে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি। এখন ইন্ট্রোডাকশনে আমরা আসি। অ্যান্টিবায়োটিকটা আসলে আমরা কি ইনফেকশাস ডিজিজগুলোতে দিয়ে থাকি। তা আমাদের মতো যে বাংলাদেশগুলা যেমন লো এবং মিডল ইনকাম কান্ট্রিতে ইনফেকশাস রেটটা অনেক বেশি, ইনফেকশনের রেটটা বেশি, এর জন্য আমাদের দেশে বেশি অ্যান্টিবায়োটিক হয়। বাইরের দেশে যেমন এত অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় না, ওদের এত পপুলেশনও নাই, এত পলিউশনও নাই। এজন্য কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গুলা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড যেটা মানে খারাপ হচ্ছে। এজন্য যেটা আমরা এখন আমরা সবাই জানি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড উপলক্ষে এইটার নাম আমরা সবাই জানি। WHO এখন এই জন্য কি করছে, প্রত্যেক ইয়ারে একটা উইক রাখতেছে অ্যান্টিবায়োটিক অ্যাওয়ারনেস উইক। এই বছর যেটা 18 to 24 নভেম্বরে এই উইকটা মেনটেন হবে।
হুম, তার মানে WHO এটার উপরে বেশি এখন জোর দিচ্ছে। তো আমরা আজকে এই ব্যাপারে একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমরা শিখি অ্যান্টিবায়োটিকটা কি। অ্যান্টি মানে এগেন্স্ট, আর বাই আর লাইফ, মাইক্রো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তারপরে হেলমেন্থিক মানে কি, সবটাই আমাদের সুস্থ অর্গানিজম। মাইক্রো অর্গানিজমের মধ্যে যেটা যেটা ফাঙ্গাস, অ্যান্টি ফাঙ্গাস এরকম। তার মানে অ্যান্টি আর বায়োটিক যেটা যদি আমি ভাগ করি, অ্যান্টি মিনস এগেনস্ট এন্ড বায়োটিক মিনস লাইফ। লাইফের এগেনস্টে, পেশেন্টের লাইফ না, অর্গানিজমের এগেনস্টে আমরা এক রকমের সাবস্টেন্স ইউজ করি। ডেফিনেশনটা একবার ইংলিশে বলি, আমি বাংলায় বুঝাই দিব। Substance that produced by microorganism or similar synthetic or semi-synthetic product, যা কি করবে, গ্রোথটাকে ইনহিবিট করবে আর কমাবে, or kill the microorganism, এবং মাইক্রোঅর্গানিজমটাকে মেরে ফেলবে। তার মানে মেন কাজ হচ্ছে আমার টার্গেট মাইক্রোঅর্গানিজম, মানে অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াকে মেরে ফেলা অথবা গ্রোথটাকে কমায় দেওয়া। গ্রোথ কমে গেলেই কি হবে, অর্গানিজমগুলো উইক হয়ে যাবে। ইন শর্ট আমরা দুইভাবে অ্যান্টিবায়োটিকটাকে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি অ্যাকর্ডিং টু স্পেকট্রাম, আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ অফ অ্যাকশন। অ্যাকর্ডিং টু স্পেকট্রাম বলতে আমরা কি বুঝি, ব্রড স্পেকট্রাম এন্ড ন্যারো। ব্রড মানে বড়, আমরা যদি বৃষ্টিতে যাই, যদি আমি বড় ছাতা কাভারেজের ছাতা নেই, তাহলে কি আমাদের বড় কাভারেজ হয়, ঠিক না, মানে আমরা ভিজবো কম। তো এরকম কিছু অ্যান্টিবায়োটিক আছে এদের কাভারেজটা অনেক বড়, সেক্ষেত্রে ওদের গ্রাম পজিটিভ নেগেটিভ, এখানে তো হয়তো সবাই মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, তা সহজ হিসাবে বুঝাচ্ছি যে অ্যান্টি মানে ব্যাকটেরিয়া গুলো তো অনেক টাইপ থাকে, অনেক বড় কাভারেজে ওদেরকে মারার মতো কিছু পাওয়ার থাকে এই অ্যান্টিবায়োটিক, লাইক পেনিসিলিন, সেফলোস্পোরিন, সিপ্রোফ্লক্সাসিন। আর ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মানে স্পেসিফিক কিছু ডিজিজের জন্য স্পেসিফিক ভাবে দেওয়া হয়, ইরেক্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন এগুলা। ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ অফ অ্যাকশন। আমরা ডেফিনেশনেই জানতে পারছি যে অ্যান্টিবায়োটিক কাজ করে দুই ভাবে, একটা গ্রোথ কমায় আর একটা কি মেরে ফেলে। গ্রোথ যেটা কমায় এটাকে আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক বলি, আর ব্যাকটেরিওসাইডাল বলি যেটাকে মেরে ফেলে। সাইডাল নামটা কিভাবে আমরা মনে রাখবো, সুইসাইড বলি না, যে সুইসাইড মানে শেষ, এন্ড অফ লাইফ। ঠিক আছে, তো ব্যাকটেরিওস্ট্যাটিক মানে হচ্ছে গ্রোথ কমাবে, আর ব্যাকটেরিওসাইডাল মিনস ও ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। এখানে আমরা দুইটা নাম দেখাই, ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে টেট্রাসাইক্লিন, ব্যাকটেরিওসাইডাল হচ্ছে পেনিসিলিন এন্ড সেফলোস্পোরিন। একটু আমি দেখি কেউ আবার জয়েন করতে কিনা। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আবার শুরু করি। তা আমরা এতটুকু পরে আসলাম, মোটামুটি আমরা বুঝতে পারছি যে অ্যান্টিবায়োটিকে কিছু আছে মেরে ফেলে, কিছু হচ্ছে অ্যান্টিবায়োটিকটাকে গ্রোথটাকে কমায় দেয়। আচ্ছা, আমি পরের স্লাইডে যাই। এখন আমরা অ্যান্টিবায়োটিক যে এত বলি, এর মাঝখানে তো সব লাইটগুলো দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ম্যাম। আমরা দেখতে পাচ্ছি ম্যাম। এখন দেখা যাচ্ছে? দেখা ওকে, যাচ্ছে। তাহলে শুরু করি। অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা কোনগুলোকে আইডিয়াল বলবো, আইডিয়াল মানে কি বেস্ট। হুম, ওদের কয়েকটা ক্রাইটেরিয়া থাকে। সিলেক্টিভ টক্সিসিটি, সিলেক্টিভ বলতে আমরা কি বুঝি, একদম সিলেক্টিভ মানে হচ্ছে ওরা টক্সিক টু অর্গানিজম বাট নট হিউম্যান। টক্সিক বলতে আমরা কি বুঝি, মানে ও অর্গানিজমের জন্য খারাপ কিন্তু হিউম্যানের জন্য না। আমি খাচ্ছি, আমি হিউম্যান, আমার জন্য খারাপ হলে তো হবে না, হইতে হবে ব্যাকটেরিয়ার জন্য খারাপ। ঠিক আছে, নাম্বার 2 ব্যাকটেরিয়াসিডাল,
মানে ওদের এই ক্যাপাসিটি থাকবে যেন ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, নট রেজিস্ট্যান্স টু মাইক্রো অর্গানিজম। আমার বডিতে সাপোজ স্টেপটোকক্কাস দিয়ে ইনফেকশন হয়েছে, ওর এগেনস্টে যেন একটু রেজিস্ট্যান্স না থাকে। রেজিস্ট্যান্স জিনিসটা আমি একটু পরে বুঝাচ্ছি। ব্রড স্পেকট্রাম, অনেক কাভারেজ ভালো থাকতে হবে, আর্লি অ্যান্ড প্রলং অ্যাক্টিভিটি থাকবে, যাতে কি হয়, অনেক অনেক অ্যান্টিবায়োটিক আছে না, দিনে 4 বার খেতে হচ্ছে, তা আমার জন্য কিন্তু ঝামেলা। আমি 4 বার মনে করে খাচ্ছি, একবেলা ভুলে যাচ্ছি, এরকম হয়, সবারই হয়। তো এরকম যে সিলেক্টিভলি, আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে দিনে 2 বার ইজি, সকালে 10টায়, রাত্রে 10টায়, এগুলোকেও আমরা আইডিয়াল হিসেবে ধরতেছি এখন। আর সবচেয়ে যেগুলা আরো বেশি ইম্পর্টেন্ট কি, আমার সাইড এফেক্ট কম হচ্ছে, যেমন অ্যালার্জিক রিঅ্যাকশন কম হচ্ছে, অন্য কোনো মেজর সাইড এফেক্ট হবে না, যেমন লম্বা সময় খাওয়ার পরেও অনেক বড় কোনো সাইড এফেক্ট হবে না, এগুলাকে আমরা বেস্ট অ্যান্টিবায়োটিক ধরছি। একটা ছবি দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন? জি কেউ চিনি ওনাকে? জি না ওনার নাম হচ্ছে স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং। হ্যাঁ হ্যাঁ, এই তো কয়েকজন চিনেন। তো উনি আসলে কি, মানে ওনাকে একবার হলেও জীবনে সবার দেখা উচিত, যারা আমরা অ্যান্টিবায়োটিক খাই, তো একবার হলেও দেখা উচিত যে কে এই অ্যান্টিবায়োটিক, মানে জনকটা কে, কে বানাইছে। তো ওনার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, ঘটনাটা কি শুনবেন একটু, 2 মিনিট? জি ম্যাম বলেন। জি ম্যাডাম আচ্ছা, বলেন। আলেকজান্ডার ফ্লেমিং, উনি বেসিক্যালি মাইক্রোবায়োলজিস্ট ছিলেন। লন্ডনে উনি মাইক্রোবায়োলজিস্ট হিসেবে ল্যাবে কাজ করতেছেন, ল্যাবে উনি কাজ করতেছেন, ঠিক আছে? ল্যাবে কাজ করতেছে যখন উনি লন্ডনে, এটা 1928-এর দিকে ঘটনা। লন্ডন ল্যাবে উনি কাজ করতেছে, তো একটা হলিডে থাকে না অনেক সময়, 2-3 দিনের হলিডে। তো ল্যাবে যখন হলিডে ছুটছে, তার আগে উনি চলে যাওয়ার আগে ওনার এই যে এরকম ইয়েলো কালার যে আমি ছবিটা দিচ্ছি, এটাকে একটা কাচের একটা গোল পেট্রি ডিশ ছিল, এটাতে বিভিন্ন অর্গানিজম, কেউ মনে হয় জয়েন করতে যাচ্ছে, আমি একটু জয়েনিং টাইম চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি। তো দেখেন, ছিলাম হলিডেতে যাবে, তো হলিডেতে যাওয়ার আগে উনি সব ডিশের মধ্যে এগুলা, উনি তো মাইক্রোবায়োলজি মানে অর্গানিজম নিয়ে কাজ করে, তো কিছুটাতে ব্যাকটেরিয়া, কিছুটাতে ফাঙ্গাস, কিছুটাতে ভাইরাস, এরকম ভাইরাস তো কিছু আছে না, এমনি উনি একটাতে ব্যাকটেরিয়া রাখলো আর একটাতে পাশে ফাঙ্গাস, এটা নিয়ে কাজ করতেছে, এগুলাতে কাভার করে করে যাবে। হঠাৎ ওনার একটা মানে হাসি আসে, ওই ওনার ফাঙ্গাসটা একটুখানি সাইডে পড়ে যায়, জাস্ট যেরকম আমরা নর্মালি ক্লিন করি এভাবে ক্লিন করে উনি চলে গেল 2-3 দিনের জন্য। পরে যখন উনি ফেরত আসছে ইয়ে থেকে, কাজে ছুটি থেকে, এসে দেখে যে আপনারা এখন একটা ছবির মধ্যে মাঝখানে দেখতেছেন সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা যাচ্ছে। এইখানে কি হয়েছিল, পাশের একটা জায়গা থেকে ফাঙ্গাস পড়ে গেছে, ফাঙ্গাসটা এর উপরে পড়ে যায় এবং ওটার সাইডে অ্যাশ কালার, এখানে যত ব্যাকটেরিয়া ছিল সব মরে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই অ্যাশ কালারের সব ব্যাকটেরিয়া মরে গেছে। উনি খুবই ইন্টারেস্টিংলি এই জিনিসটা আবার মাইক্রোস্কোপে দেখতেছেন যে কি ব্যাপার, আরো 5টা ডিশ আছে, কিছু হয় না, এখানে কেন হইল? উনি ভালো করে অবজার্ভ করতেছে করতেছে, দেখতেছে এই লাইনের যে গোল, সব ব্যাকটেরিয়া মরে গেছে। তখন উনি সোর্সটা চিন্তা করতেছে, হঠাৎ করে একটা ডিশে কেন ব্যাকটেরিয়া মরে গেল এবং ইভেন গোল হয়ে মরে গেল। তখন উনি অনেক সিকোয়েন্স মিলাই দেখলো যে পাশে যে ফাঙ্গাস ছিল, ওটা ছিল পেনিসিলিয়াম নামে একটা ফাঙ্গাস, ওইটা এখানে পড়ে যায়, পড়ে গিয়ে ওর একটা স্পেশাল পাওয়ার ছিল, সে ওইটা দিয়ে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ওই নলেজটা দিয়ে উনি এরকম টানা ওনার কিছু কলিগ নিয়ে 3-4 বছর, মানে অনেক দিন লাগছে কিন্তু এই ব্যাকটেরিয়াটা, এই অ্যান্টিবায়োটিকটাকে স্টাবলিশ করতে। মানে ওনার একটা বেস্ট অ্যাচিভমেন্ট, ওনার না বলতে গেলে ওয়ার্ল্ডের জন্য এটা একটা মানে আশীর্বাদ, অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল। তার আগে তো কি হতো, যুদ্ধ লাগতো, যুদ্ধে যত লোক না মারা যেত, ইনফেকশনে বেশি মারা যেত। ওনার এই ঘটনার পরে তো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, তখন কিন্তু ওই যে পায়ে গুলি লাগতেছিল, ইনফেকশন, ওই কাভারেজটা কিন্তু উনি পেনিসিলিন দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই ঘটনাটা আমরা মনে হয় টুকটাক সবাই জানি, কিন্তু ডিসকভারিটা আমি জানি না। ডিসকভারিটা এই জন্য এটাকে এমন সুন্দরভাবে বলা হয় যে অ্যান অ্যাক্সিডেন্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড,
একটা স্টুডেন্ট পৃথিবীটাকে বদলে দিচ্ছে। এটা উনি ভুলে যে ওনার এটা পড়ে গেছিল ফাঙ্গাসটা ব্যাকটেরিয়াতে, এই কনসেপ্টটা থেকেই আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এই জন্য আমি একটু শেয়ার করলাম। পড়াশোনা তো অনেকই করতেছি সবাই, সবকিছু শিখতে পারবো, কিন্তু এই ঘটনাগুলো জানলে পড়ার প্রতি একটা আগ্রহ হয়। ঠিক আছে, তাহলে আমরা ওনাকে আরেকবার দেখে আসি, এই যে স্যার আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে বুঝতে পারছি, তার মানে ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা যদি কোনো অ্যান্টিবায়োটিক বানাই, মেনলি প্রথম অবস্থায় আমরা কি বিভিন্ন সোর্স থেকে নিতাম, কিছু প্ল্যান্ট সোর্স, কিছু এরকম ফাঙ্গাস, কিছু অ্যানিমেল সোর্স, এরকম ভাবে আসছে। এখন আস্তে আস্তে টেকনোলজি অনেক চেঞ্জ হয়েছে, আমরা এগুলা কাছাকাছি জিনিসটা সিনথেটিক ওয়েতে ল্যাবে বানাচ্ছি। এখন এই যে একটা লাইন লাস্ট দিয়ে আসলো কেন স্লাইড, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন, এই যে অ্যান্টিবায়োটিক বানানো হয়েছে, সবকিছু হয়েছে ব্যাকটেরিয়া কাজ করতেছে, বাট ব্যাকটেরিয়া সব সময় কি করে, একটা আন্ডারলাইন দেওয়া একটা লাইন, শুধু এই লাইনটাই মনে রাখেন, এই পুরো স্লাইডে শুধু এই লাইনটাই দরকার। ব্যাকটেরিয়া সবসময় অ্যাডাপ্ট করবে অ্যান্ড ফাইন্ড ওয়ে টু সার্ভাইভ। এই যে আমরা প্যান্ডেমিক দেখলাম, প্যান্ডেমিকে কি হচ্ছে, করোনা ভাইরাস কিছুদিন পর পর আমরা শুনছি না, নিউ ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্ট হচ্ছে, ওই ভ্যারিয়েন্ট হচ্ছে, হচ্ছে না, আর নতুন নতুন করে এরা আরো স্ট্রং হচ্ছে। সেম অ্যাজ লাইক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াগুলো যত আমি অ্যান্টিবায়োটিক কাভারেজ দিচ্ছি, ও তাকে আরো স্ট্রং করতেছে, এবং তারপরে সেটা দিয়ে আরো বেশি সে কিভাবে বেঁচে থাকবে, আরো বেশি সে রাস্তা করতে পারবে। এটার পরে হয় কি, প্রথম যে অ্যান্টিবায়োটিক গুলোকে দেয় না, ওইটাকে আর অ্যাটাক করে না, আর কাজ করে না। করোনা ভাইরাসের ক্ষেত্রে যেরকম হয়েছিল, ঠিক আছে, তাও তো ভ্যাকসিন হয়ে এখন একটা স্টেজে আসছে। ব্যাকটেরিয়া তো আসলে এত হাজার হাজার কোটি কোটি ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করে কতগুলো এগেন্স্টে সফটওয়্যার ব্যাকটেরিয়াল ইনফেকশন এগেন্স্টে মারিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমি মনে রাখি, যে সবসময় সে একটা রাস্তা করতে বসে। ম্যাডাম কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? না, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু একটু জোরে, মানে আরো কেমন যেন একটু শব্দ হচ্ছে। আমরা তো শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আপনি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিন্তু একদম আস্তে শোনা যাচ্ছে, সমস্যা হচ্ছে ওই জায়গায়। একটু সাউন্ড একটু কম, বাট ক্লিয়ারলি সবাই শুনতে কথা না পাচ্ছি। বলি। এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন মেন টপিকে আসতে চলে আসি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই পুরো লাইন পড়ার দরকার নাই, আমি মিনিং বলে দেই। মিনিং হচ্ছে, নেক্সট ওয়ার্ল্ডের আমরা প্যান্ডেমিক যদি ভাবি, কোনো একটা কিছু আমাদের উপরে অ্যাটাক করবে, দিস ওয়ান ইজ দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, WHO সবাইকে সব দেশে সবভাবে ওয়ার্নিং দিচ্ছে যে নেক্সট এরকম খারাপ অবস্থায় পৃথিবীতে চলে যাবে শুধুমাত্র রেজিস্ট্যান্স। এই কথাটাই এখানে লেখা। আস্তে আস্তে কি রেজিস্ট্যান্সের জন্য অ্যান্টিবায়োটিক কাজ করা কমে যাবে, ইনফেকশন রেট অনেক মানে ভয়ঙ্করভাবে আসছে। আর যত যাই হোক, মানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এখন দেখা যাচ্ছে কি অনেক সময় 4 দিন 5 দিনের বাচ্চা আইসিইউ, ঠিক আছে, এটা WHO থেকে নেওয়া সুবিধা। এই পৃথিবীর অবস্থা যদি এরকম হয় কেমন হয়, নিশ্চয়ই আমাদের জন্য ভালো না। এটা আরেকটা আমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন বলে নিই, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা কি। ম্যাম সাউন্ড ক্লিয়ার না। এখন বুঝতে পারতেছেন সবাই? জি। এক দুজন মনে হয় শব্দ আমি সাউন্ড একদম কম। মানে কেমন যেন একটা শব্দ আসছে আপনার কথার কথা ছাড়া অন্যরকম একটা শব্দ শব্দ, আসছে। আমি তাহলে হেডফোন লাগাই দেখছি কি হয়। ম্যাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আরেকবার একটু বললে ভালো হ্যাঁ, হতো, এখন এটা বুঝতে পারিনি। না না, এখন আমি শুরু করবো, এগুলো জাস্ট ইনিশিয়াল কথা। এখন শুনতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। সাউন্ডের পর খুব কম। সাউন্ড পাওয়া যাচ্ছে না।
আপনাদের সাউন্ডটা একটু বাড়ায় নিন, অনেক সময় আছে যে নিজের সাউন্ড ল্যাপটপে ম্যাডাম আমাদের সাউন্ড ঠিক আছে। ম্যাম আপনি কন্টিনিউ করলেই ভালো হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটাকে তো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা ভাবি কি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আমরা ভাবি যে অনেক সময় কি হয় ঘটনা যে আমি একটা অ্যান্টিবায়োটিক খাইলাম 3-4 দিন খাইনি, আবার কয়েকদিন পরে ইনফেকশন হলো, আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছি। তা আমরা মনে করি যে আগের যে অ্যান্টিবায়োটিক খাইলাম সাপোজ চিত্র এখন আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটা এরকমই ভাবি না? হ্যাঁ অথবা না বলেন। জি জি। আসলে ঘটনা পুরাটাই উল্টা, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক কখনো এই জিনিসটা অ্যান্টিবায়োটিকের দোষ না, দোষ হচ্ছে ব্যাকটেরিয়া। আমার শরীরে আবার ঠান্ডা করে বলি, আমার শরীরে একটা ব্যাকটেরিয়া আসছে, আমি অ্যান্টিবায়োটিক খাইলাম, এখন আমি অ্যান্টিবায়োটিকের কোর্স ম্যাম কিছু বোঝা যাচ্ছে না। একেবারেই কিছু শোনা যাচ্ছে না। ম্যাম একটু সবাই ভালো ছিল। ম্যাম হেডফোনটা খুলে ফেলেন, বেটার হয়। এবার কিছু শোনা যাচ্ছে না। এখন ঠিক আছে? জি ম্যাম এখন ঠিক আছে, এখন আগে থেকে ভালো। হ্যাঁ আমি তো বললাম সবাই কথা বলো না তো। আচ্ছা সবাই একটু কষ্ট করে সাউন্ড দিয়ে শুনে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মেন হচ্ছে দাগ দেওয়া লাইনটা, ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, ব্যাকটেরিয়া নট হিউম্যান নট একটা পাওয়ার হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ দ্য অ্যাবিলিটি অফ ব্যাকটেরিয়া টু রেজিস্ট দ্য ইফেক্ট অফ অ্যান্টিবায়োটিক। প্রোটিন না করে আমি সহ্য করতে ব্যাকটেরিয়ার সুপার পাওয়ার হয়ে যাবে। তারপরে যত অ্যান্টিবায়োটিক ম্যাম কিছু বুঝতেছি না, এই আমাদের নাইমা সাউন্ড আহমেদ আপনার মাইক্রোফোন বন্ধ করেন। নাইমা আহমেদ মাইক্রোফোনটা অফ করুন। একদমই মনে হয় শুনতেছে না, সবাই তো আমরা তো শুনতে পাচ্ছি। কন্টিনিউ করেন। হ্যাঁ এখন ব্যাকটেরিয়ার অনেক বেশি পাওয়ার হয়ে যায় যে সে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলে। তার মানে ও আর অ্যান্টিবায়োটিকের এগেন্সে কাজ করে না, ওষুধ দিলেও কাজ করে না। ঠিক আছে, তার মানে এই যে the more the use of antibiotics the greater the chance of bacteria to become powerful হয়ে যাবে। ওকে, তার মানে অনেক সময় আমরা শুনি না 7 দিনের বাচ্চা ওষুধ কাজ করতেছে না, আমরা অবাক হয়ে যাই না যে 7 দিন মাত্র হইলো কিছু আসবে, ও তো কিছু খাই নাই, ওর কেন ওষুধ কাজ করছে? আমরা কিন্তু অবাক হয়ে যাই, আসলে ওর বডিতে যে ব্যাকটেরিয়া ঢুকছে ও সুপার পাওয়ার ব্যাকটেরিয়া, ও রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া, এজন্য সে অ্যান্টিবায়োটিক যতই ফাইট করুক ও কাজ করবে। ক্লিয়ার? এই একটা কথা আজকে পুরা 1 ঘন্টায় শিখে যাবে যে ব্যাকটেরিয়া সুপার পাওয়ার হয়ে যায় যে কোনোভাবে অ্যান্টিবায়োটিকের মধ্যে কাজ করে। ঠিক আছে, আমি এই জন্যই বারবার বললাম, অনেক এই কেসগুলো এখন অনেক হসপিটালে মনে হয় ডেলি পাওয়া যায়। 7 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, কোনো ড্রাগ নেই, কিচ্ছু নেই, জাস্ট ইনফেকশন, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, তাও অনেক সময় কেন ব্যাকটেরিয়াগুলো পাওয়ারফুল হয়ে যায়। ওকে, আমরা জি ম্যাম। আমি একটা গ্রাফ দেখাচ্ছি, তবে একটু গ্রাফটা বুঝি। ব্লু কালার যত বেশি মানে তত বেশি খারাপ। এইটা ধারণা করা হচ্ছে 2050, মানে এখন তো 2023 চলে, 50 খুব দূরে না। সবচেয়ে বেশি মারা যাবে রেজিস্ট্যান্সের জন্য, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইনফেকশনের জন্য। হ্যাঁ, তারপরে গিয়ে ক্যান্সার, ডায়াবেটিস, আদার। যেমন এই যে বললাম না একটু আগে যে WHO ভাবতেছেন প্যান্ডেমিক আসবে এটা দিয়ে। তার মানে দেখেন 2015 গিয়ে আমাদের ডেথ রেটটা কেন রেজিস্ট্যান্সের জন্য এত খারাপ হচ্ছে। আমাদের সবার একটু ভয় পাওয়া উচিত, আমরা যারা আশেপাশে থাকি তাদেরকেও অ্যাডভাইস দেওয়া উচিত, নিজেরাও মানে মেনে চলতে কিভাবে কিভাবে আমরা ফাইট করতে যাই। এই যে এখন রেজিস্ট্যান্স কেন হয়, ধরি ওরা জেনেটিক্যালি অনেক বেশি একেবারে কিছু শোনা যাচ্ছে না ম্যাডাম, একেবারে কিছু শোনা যাচ্ছে না। মনে হয় আপনার ওখানে প্রবলেম আছে, একবার জোরে শোনা যাচ্ছে আবার আস্তে শোনা যাচ্ছে। আরে ভাই এটা আপনার প্রবলেম, আমরা বাকিরা তো শুনতেছি, আপনি নিজেরটা ঠিক করে আমরা রাখুন, সবাই আপনার তো হেডফোন লাগান। এখন তো বলতেছে। 70 জনের মতো জয়েন হয়ে গেছে, আরো বেশি। ম্যাডাম আপনার এখানে একটা শব্দ হয়ে গেছে, শব্দের কারণে কথা বলতে যাচ্ছেন। আমরা শুনি না।
ম্যাডাম আপনাদের কথা শুনি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ওরকম একটা শব্দ, কিন্তু হেডফোন ইউজ করলে ওটা শব্দটা কম শোনা যায়। শব্দ আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পেরেছি। আমি তো আর বুঝতে পারছি না, মানে আমার মাইক্রোফোনটা ঠিক আছে। শব্দটা কি ফ্যানের নাকি পাখা ঘুরে? না, আমি তো প্লেন থেকে ক্লাস করছি না ভাই। আচ্ছা এখন আপনারা চুপচাপ একটু দেখেন, শুনুন। ব্যাকটেরিয়ার কেন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে? ওদের জেনেটিক্যাল মিউটেশন হয়, ন্যাচারালি তারা পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আর জিন ট্রান্সমিশন হয় ব্যাকটেরিয়া। এটা একটা ছবি দেখেন, ছবিটা দেখলেই বুঝবেন, বুঝতে পারছেন? ছবিটাতে বুঝে যাচ্ছে যে নর্মালি একটা ব্যাকটেরিয়া গ্রিন কালার, অ্যান্টিবায়োটিক দিলাম মরে গেল। বাট যখন এটা সে পাওয়ারফুল হয়ে যায়, ওকে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যে সেকেন্ড লাইনের ছবিটা, যে তখন কি করতে যায়, হা হা করে হাঁটছে, যেহেতু পাওয়ারফুল হয়ে গেছে। তখন একটা ব্যাকটেরিয়া আস্তে আস্তে গিয়ে 3টা ব্যাকটেরিয়া বানাচ্ছে, এবং এই ব্যাকটেরিয়াগুলাই রেজিস্ট্যান্ট। নতুন অ্যান্টিবায়োটিক দিলেও তখন ও কাজ করে না। তার মানে আবারও বলি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ওষুধের সাথে, ওষুধের সাথে কাজ করে না। ওকে, এই কথাটাই আমরা শিখি যে একটা ড্রাগ আজকে খাচ্ছি যে কালকে রেজিস্ট্যান্স হয়ে যাবে তা না, ড্রাগ ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স লাগবে। ঠিক আছে, এখন কেন হয়? ওভার প্রেসক্রিপশন। একটা একটা করে ছবি দেখি আর আমরা মিলাই। প্রথম ছবিটা কি, প্রেসক্রিপশন বেশি হচ্ছে। সেকেন্ড ছবিটা, সেকেন্ড ঠিক করে ওষুধ সব খায় না। তারপরে থার্ড, আমরা এখন যে এনিমেল মাছ মাংস ডিম সবই অ্যান্টিবায়োটিক খাওয়া, অ্যান্টিবায়োটিক সবাইকে দেয়, তো ওইগুলো আমরা খাই, তো ওগুলোর থেকেও আমাদের কি বডি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স। তারপরে পুয়ার ইনফেকশন রেট কন্ট্রোল, হসপিটাল ক্লিনিক কিংবা এনভায়রনমেন্টকে অত ভালো করে কিন্তু ক্লিনিং এ হয়। ওগুলো কারণ ভ্যাকসিনেশন করিনি, হয়, বাথরুম যেখানে চেকিং হয়, পানিতে চলে যায় সব কিছু। আর নতুন ডেভেলপমেন্ট অ্যান্টিবায়োটিক নিয়ে এখনো অনেক কাজ চলতেছে, ওগুলো এখনো ধরা হয়, এখনো আপ টু দ্য মার্কিন আসে। এটাই ইন শর্টে। তার মানে মেন আমার 4টা ফ্যাক্টর: ড্রাগ, এনভায়রনমেন্ট, প্রেসক্রিপশন রিলেটেড অ্যান্ড পেশেন্ট রিলেটেড। ড্রাগ রিলেটেড ফ্যাক্টর তো বুঝলাম যে আমরা ড্রাগ নিয়ে অনেক গবেষণা করছে, হচ্ছে না, কিছু ড্রাগ অটোমেটিকলি রেজিস্ট্যান্স হয়ে যায়, ড্রাগ ব্যাকটেরিয়াতে রেজিস্ট্যান্স, ব্যাকটেরিয়া কাজ করে না। অনেক এরকম ড্রাগ অলরেডি মার্কেটে আছে। এনভায়রনমেন্টাল তো বুঝছি, সব পরিবেশ দূষণ এটা। প্রেসক্রিপশন অ্যান্ড পেশেন্ট রিলেটেডগুলো আমি inappropriate prescription, inappropriate use of CPS, not taking your antibiotic at prescribed। আমাকে দিল 5 দিন, 7 দিন ম্যাক্সিমাম। বাংলাদেশে আমি যদি এটা রিসার্চ করতাম, হয়তো দেখা যায় যে 50% মানুষ কি করে, 3 দিনের দিন ভালো লাগতেছে, ভাই আমার তো ভালো লাগে, আমি আর খাবো, শেষ করে না। তখন কি হয়, চেষ্টা করে ওই যে ব্যাকটেরিয়াগুলো একটু ঘুমাচ্ছিল, মরার মতো ভাবতেছিল, এরা তো আরো পাওয়ারফুল হয়ে যায়, তো চুপ করে ঘাপটি মেরে থাকে 2-4 দিন। তারপরে ওই অসুখটা একজনের থেকে আরেকজনের ছড়ায় যায়, ব্যাকটেরিয়া কিন্তু জাম্প করে যায় আরেকজনের। ঠিক আছে, তার মানে আমার ডোজ কেন কমপ্লিট করতে হবে? মাস্ট আমাকে 5 দিন লিখলে 5 দিন, 7 দিন লিখলে 7 দিন, 10 দিন লিখলে 10 দিন। প্রেসক্রিপ্টিং ডোজ আর বেলা খাবো, যা একদিন এক বেলা খাই, আরেকদিন আরেক বেলা খাই, এটা নট টেকিং অ্যান্টিবায়োটিক রেগুলার ইন্টারভেল। ইন্টারভেল মিনিংস কি, আমরা দেই না 8 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর, খাই না, সকালে খাইলাম, দুপুরবেলা ভুলে গেছি, রাত্রেবেলা খাই, এগুলো মেনটেন হয় না। ইন্টারভেল দেওয়ারটা কারণ কি, এই 6 ঘন্টায় ব্যাকটেরিয়াগুলোকে ও মারতে থাকছে, 6 ঘন্টা পরে আবার ব্যাকটেরিয়া যদি আমি ওষুধটা না খাই আবার ওষুধ তাজা, আবার 6 ঘন্টায় ওষুধ দিলাম, আবার ফুটাইতে থাকি। তো এরকম আমি যখন কন্টিনিউস ফুটাইতে থাকি তাহলে সে মরে যায়। ঠিক আছে, এই জন্য আমাকে 6 ঘন্টাটা 6 ঘন্টায়, আর কিন্তু 4 ঘন্টাই থাকে। আর কি অনেকে আমরা রেখে দিই পরের জন্য খাবো, তো ওটা রাখার তো দরকার নেই। আপনার এখন ইনফেকশন, আপনি এখন খাবেন,
আবার কি বেশি জনসেবা করি, কেয়ারিং অ্যান্টিবায়োটিক দাদা অন্যকে দিতে থাকি। আমার এটা হচ্ছিল নেপিয়ার, ঠিক আছে? এগুলো অনেক খুবই মনে হচ্ছে যে আরে এগুলো তো আমার সবসময় হয়, সবসময় হয় দেখে এগুলো কিন্তু ক্ষতি হচ্ছে। আমাদের এখনই সতর্ক হতে হবে। প্রেসক্রিপশন ঠিকই, প্রেসক্রিপশনের মধ্যে হচ্ছে আননেসেসারি প্রেসক্রিপশন অফ অ্যান্টিবায়োটিক। অনেক সময় আননেসেসারি প্রেসক্রিপশন রুগী অনেক সময় কষ্ট পায়, ডাক্তারের কাছে গেলাম ওষুধ দেয় না। আবার অনেক ডাক্তার আছে যে একটু সেফ সাইডে থাকার জন্য একটু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে রাখে, ঠিক আছে, যেটা দরকার নেই। আনসুইটেবল ব্যাকটেরিয়া দিয়ে ইউজ অফ ব্রড স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম মানে বড় কাভারেজ অ্যান্টিবায়োটিক আমার দরকার নেই, মিক্স করে সেফ সাইডে থাকে। তখন এখানে অ্যান্টিবায়োটিক হয়েছে আমার টিবি, আমি ম্যালেরিয়া। আবার নানান কারণে একটা দিন 6 ঘন্টায় রং এটা বললাম না, 6 ঘন্টায় দেই কেন, 6 ঘন্টা পিটায়, 6 ঘন্টা পরে আবার পিটানো শুরু হয়, ঠিক আছে? আমি এই জন্য ইন্টারভিউ সবসময় মনে রাখি 6 ঘন্টা 8 ঘন্টা যেমনি দিবে এমনি খাবো। এখন আমরা শিখি কিভাবে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করবো। হ্যাঁ, প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন কিভাবে করবো? প্রথমেই আমি ডায়াগনোসিস, রোগটা আমার কি ধরছে ডিসাইড করবো যে কেন আমার এটাকে দিতে হবে, আসলেই দরকার নাকি না। তারপরে কি নাম্বার 3, কি কারণে আমার অলওয়েজ অ্যান্টিবায়োটিক লাগতেছে। অনেক সময় হয় কি হসপিটালে একটা পেশেন্ট তার এই যে ব্রেন টিউব দেওয়া থাকছে, কিন্তু হচ্ছে তার তো অ্যান্টিবায়োটিক চলতেছে কিন্তু জ্বর কমতেছে না, কষ্ট কমতেছে না, দেখা যাবে যে ওই যে ব্রেন টিউব এটাই মেন কারণ। তো অনেক সময় ওই ব্রেন টিউবটা একটু খুলে দিলে বা ইনফেকশন 2 দিনের মধ্যে শুকানো শুরু হয়ে যায়, ঠিক আছে? এবং আমাদের দেশে যেটা করা হয় না, কালচার সেন্সিটিভিটি, আর ইউরিন কালচার করি না, এটা সবসময় করতে চায় না। একটা হচ্ছে গরিব দেশ, অনেক সময় ডাক্তারে চায় না যে 500-600 টাকা দিয়ে করবে, অ্যান্টিবায়োটিক দিতে পারে না। ডাক্তাররাও কত দিবে, হসপিটাল কত দিবে, পেশেন্ট কত দিবে, একে তো গরিব দেশ, ইনফেকশন বেশি, করতে চায় না কিন্তু করা উচিত। আর বেস্ট গেস থেরাপি যারা আমরা করবো না, বিএস কালচার, আমার একটা নলেজ থাকতে হবে। আমি গেস থেরাপি, বেস্ট গেস থেরাপি মানে আমার আইডিয়া থাকতে হবে যে আমি ভালো গেস করি, ঠিক আছে? এবং একটা ড্রাগসের ডোজ ফ্রিকোয়েন্সি সবকিছু মেনটেন রাখতে হবে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেষ্টা করি। কিছু অ্যান্টিবায়োটিক এখন আমার অনেক সিভিয়ার, আমি ওরা মুখে ওষুধ দিয়ে দিচ্ছি, লাভ হবে না, তাকে আমার ইনজেক্টেবল দিচ্ছি, ঠিক আছে? আর ড্রাগটা যেন ঠিক মতো কাজ করে এটাও আমার দেখতে হবে। আমি কিছু স্লাইড দেখাই, এই যে কোল্ড অর ফ্লু অ্যান্টিবায়োটিক কাজ করে কি করে না। দেখা গেছে কিছু কিছু জার্নাল আর্টিকেলে, অনেক জার্নাল আর্টিকেল যা পড়ছি, ম্যাক্সিমাম ভাইরাল ফ্লু অ্যান্টিবায়োটিক কাজ করে না। কখন অ্যান্টিবায়োটিক দিবে? ভাইরাল ইনফেকশনটা হয়ে যখন আমার টেস্ট ইনফেকশন হবে তখন, তার আগে না। তার মানে কখন আমি অ্যান্টিবায়োটিক লাগতেছে না। ইন শর্ট, ভাইরাল ইনফেকশন অ্যান্টিবায়োটিক লাগে না। কি কি সেটা কমন কোল্ড, ফ্লু, সিজনাল কিছু ফ্লু হয় না, জ্বর আসছে 2 দিন থাকে চলে যায়, নাক দিয়ে একটু পানি পড়তে, পরিষ্কার নাক দিয়ে যদি পরিষ্কার পানি পড়ে এটা কখনোই অ্যান্টিবায়োটিক লাগে। দিস ওয়ান ইজ ভাইরাল, ঠিক আছে? যখন পেটে যাবে একদম কালার চেঞ্জ হয়ে যাবে, ওইটা দেখছি। অনেকে করে কি এই যে ঠান্ডা একটুখানি নাক দিয়ে একটু পরিষ্কার কিছুটা পানি করলে দৌড়ায় চলে আসে অ্যান্টিবায়োটিক খায় ফেলে। ফার্মেসি যায়, ফার্মেসি লোকজন সবাই কি জানে কোনটা ভাইরাল কোনটা ব্যাকটেরিয়াল, দিয়ে দেয়। দিব না। গলা ব্যথা দিব না, ওয়েট করবো আমি কখন দিব, টনসিলাইটিস গলা ব্যথা, এখানে ইনফেকশন গলা ব্যথা, এখানে ল্যারিঞ্জাইটিস, টেস্ট করবো অনেক সময়, অনেক চাকরি হয় না টেস্ট পেপার, মানে বাইরে থেকে মনে হচ্ছে বুকের ভিতরে ড্রাম বাজতেছে, এগুলো অনেক সময় লাগে না। আমি প্রপার ইনভেস্টিগেশন করে তখন আমি দিচ্ছি আমরা
নর্মাল ফ্লু, গলা ব্যথা এইসব এসব এসব কিছু ইয়ার সাইনাস ইনফেকশনের হতে হয়। সাইনাস ইনফেকশন ট্রিটমেন্ট আরো অল্টারনেটিভ ট্রিটমেন্ট আছে, মেন্টালি নাও, এনভায়রনমেন্ট পরিষ্কার রাখো, মাস্ক ইউজ করো, এগুলা। ঠিক আছে, আচ্ছা। এখন আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা ওই কথাগুলাই আবার একটুখানি পয়েন্ট করে দিচ্ছি যে অ্যান্টিবায়োটিকটা পাবলিক হেলথের জন্য এটা এখন ইস্যু। আমাদেরকে এটা অ্যান্টিবায়োটিক অনেক ডেঞ্জারাস লাইফ লিড করতে হবে, বাচ্চাদের জন্য মেনলি অনেক কঠিন হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিব্যাকটেরিয়াগুলো কি ফ্যামিলি মেম্বার, স্কুলে এগুলো খুব তাড়াতাড়ি ছড়ায় যাচ্ছে। ইনফেকশন হলে আগের থেকে এখন ইনফেকশন বেশি হয়। আমাদের বাচ্চাদের আমলে অত শুনি নাই যে এত ইনফেকশন, এত ওষুধ খাইছে, এখন খাইতে হয়। আর এই যে পাওয়ারফুল হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া, ওদেরকে মারা খুব কঠিন। এই যে আবার একটা লাইন জাম্প মেরে আসতেছে, দেখেন সবাই, এটাই কি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া পাওয়ারফুল হয়ে যাবে, নট পারফেক্ট। ঠিক আছে, ব্যাকটেরিয়া মোর পাওয়ারফুল হয়ে যাবে, ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স হবে, ও একটা পাওয়ারফুল ব্যাকটেরিয়া হয়ে নতুন ইনফেকশন করবে, যার জন্য যত অ্যান্টিবায়োটিক দেই, যত ট্রিটমেন্ট দেই কাজ হয়। ঠিক আছে, এই জন্যই ছোট বাচ্চার ইনফেকশন হলেও আমরা বুঝবো যে ওর ভিতরে যে ব্যাকটেরিয়া ঢুকছে ও স্ট্রঙ্গার ব্যাকটেরিয়া, এর জন্য ওকে কাজ করে না, ওই কথাটা আমরা আর বলবো না। আল্লাহ 3 দিনের বাচ্চা কেন কাজ করতেছে না, কেন 5 দিনের বাচ্চা কাজ করতেছে না, ডাক্তার মনে হয় পাবে না, ওর মুখ মনে হয় ঠিক না, এগুলো না। ব্যাকটেরিয়াটাই খারাপ ভিতরে। আমি কি করতে পারি, আপনি কি করতে পারেন, ব্যাকটেরিয়া পাওয়ারফুল হয়ে গেছে। এখন আমরা কিভাবে হ্যান্ডেল করবো, যা বলতেছি ইচ্ছা মতো ইউজ করবো না অ্যান্টিবায়োটিক, আননেসেসারি কম্বিনেশনও দিব না। আছে না যে একটা কাজ করতেছে না, 2 দিন এটা খাইলাম, পরে আবার আরেকটা শুরু করি, এগুলোও করবো না। আর আমি যদি ধরেন ঢাকায় থাকি, হ্যাঁ, ঢাকায় এখন কোন কোন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া, আমার একটা প্যাটার্ন আমি হসপিটাল ভিজিট পাবো যে কন্টিনিউয়াস আমি দেখবো 15 দিন আমি ট্রাই করে রুগীগুলা ভালো হয় না, তাহলে আমি বুঝবো যে এই এখন এই এখন একটা খারাপ এগুলো আমাকে সবসময় এটা নলেজে রাখতে হবে। আর নতুন অ্যান্টিবায়োটিক গুলো যত পারি কম ইউজ করার চেষ্টা করি। অ্যান্টিবায়োটিক যে কোনো দেশে, যে কোনো এজে, যে কোনো কান্ট্রিতে রেজিস্ট্যান্স ডেভেলপ হচ্ছে। ওকে, এবং আমি অ্যাজ এ সচেতন নাগরিক কি করবো, সবসময় যারা কোয়ালিফাইড হেলথ কেয়ার প্রফেশন থেকে তারা কোয়ালিফিকেশন আছে, ওদের থেকে আমি অ্যান্টিবায়োটিক নেওয়া, এটা আমরা সবাই যদি 80% মানুষ, 80 না, যদি 50% মানুষও মানতো, অনেক আগে অনেক ভালো। আর কি প্রিভেনশন করবো, অনেক গুড হাইজিন নিয়ে, যে একটা মহিলা হাত আমরা বারবার হাত দিতে পারি, এগুলো আমরা কোভিডে শিখে আসছি, এই হাইজিন গুলো সবসময় মেনটেন করবো। এখন তো অলরেডি এটা প্র্যাকটিস। আর স্যানিটারি যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা ভালো রাখা উচিত, সেখানে টয়লেটে দিয়ে বাসাবাড়ির ময়লা এগুলো ফালানো উচিত। আরেকটা কি, থিঙ্ক টুয়াইস টেক অ্যাডভাইস, আমরা কয়েকবার চিন্তা করবো একটা অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে, কারণ ব্যাকটেরিয়া অনেক পাওয়ারফুল। তাহলে মেন তিনটা জিনিস, প্রিভেনশনের দিকে আমরা বেশি মনোযোগ দিব, হাইজিন মেনটেন করে। কখনো আরেকজনের অ্যান্টিবায়োটিক আমি খাবো না, তো ওইটা খেয়ে ভালো হয়েছে আমি এটা খেয়ে ভালো হয়েছে। নাম্বার 3, কোয়ালিফাইড ডাক্তার অথবা হেলথ প্রফেশনালের কাছ থেকে আমি সবসময় হেল্প করবো। ওকে, তার মানে এই যে এটা কি একটা ডার্ট বোর্ড, আমার মেন টার্গেটটা কি, আমরা যখন তীর মারি না, সেখানে আমার মেন টার্গেট এই যে আজকের থেকে আমি ড্রাগ রেজিস্ট্যান্সের এগেন্স্টে আমি নিজে সচেতন হবো। নো অ্যাকশন টুডে, নো কিওর টুমরো। আজকে না সচেতন না হলে টুমরো ভালো হবে।
কি মেন জিনিসটা আমরা এইটাই শিখলাম। রেজিস্ট্যান্স আমি অ্যান্টিবায়োটিক কেন খাই, কেন খাচ্ছি না, কোন আসছে দিব না দিব, এগুলো লট অফ অ্যাওয়ারনেসটা আমাদের এখন সবচেয়ে বেশি দরকার। ঠিক আছে? এই জন্যই আমি এতবার বুঝেছি যে ম্যাডাম ছোট বাচ্চাদের কেন আমি অ্যান্টিবায়োটিক দিলেও পারছি না। ম্যাম একটা কোশ্চেন ছিল, যদি হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে আমরা এই যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কাজ করতেছে না, কারণ ওদের যে ব্যাকটেরিয়া গুলো খুব পাওয়ারফুল হয়ে যেতেছে, তো সেই ক্ষেত্রে কি করা যায়, মানে সেই ক্ষেত্রে তখন ডাক্তার ট্রিটমেন্ট কিভাবে করে? তখন ট্রিটমেন্ট হয় কি তাকে একদম ক্লোজ অবজারভেশনে রাখতে হয় ডাক্তারের, রেখে ওর যখন ব্লাড কালচার, ইউরিন কালচার দেখে আমাকে তখন স্পেসিফিক্যালি বের করতে হয় ঠিক কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করে। দেখা যাচ্ছে কি এখন অনেক দামি অ্যান্টিবায়োটিক কাজ করে, তখন হয় কি যে এত দামি এত পাওয়ারফুল এগুলো আসলে বাচ্চার জন্য অনেক ক্ষতি হয়। পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট হচ্ছে যে ঠিক না। বুঝতে এখন কেউ পারছি। কেউ 3-4 দিন ডোজ দেওয়ার পরে বাচ্চাগুলো সার্জারি করে ফেলে, যাদের ব্যাড ব্লাড থাকে বাচ্চাগুলো অনেক ক্ষতি হয়। আমাদের এর জন্য যারা আমরা বড় বুঝি আমাদের একটু অ্যাওয়ারনেস বাড়াতে আপনারা এখানে বুঝতে অনেক পারছি। ম্যাডাম আমার একটা প্রশ্ন। উপরে আছেন এই জন্য আমি বলছি। ম্যাডাম অ্যান্টিবায়োটিক তো ডোজ অনুযায়ী খেতে হবে, হ্যাঁ, তাহলে অ্যান্টিভেনম বা অন্যান্য যে বিষয়গুলো আছে ওগুলো কি ওই ডোজ অনুযায়ী না খেলে সমস্যা হবে? অ্যান্টিবায়োটিকের তো ডোজটা আর যে সময়টা এই দুটো খুব ইম্পর্টেন্ট। যেটা আমি বললাম না, সকালে খাইলাম ও তখন পিটায়, আবার দুপুর টাইম দিচ্ছে পিটানোটা আস্তে আস্তে স্লো হয়, আবার যদি খাই আবার পিটাইতেছে। আমি একটু অন্য ভাষায় বলতেছি, বইয়ের ভাষায় বলি না কেন, যে মনে থাকবে আপনি কেন আমার ডোজ আমি খাবো 3 বেলা, আমি 3 বেলাই কেন খাবো, এটার জন্য একটু উইক করে উইক করলে আবার কেন কাজা না নিতে পারে, যে এইভাবে নেগেটিভ হবে 5 দিন 7 দিন এভাবে আসতে পারে। অ্যান্টিভেনমের ক্ষেত্রে কি নিয়ম একই? অ্যান্টিভেনমের ক্ষেত্রে কি নিয়ম? অ্যান্টিভেনমটা তো অন্য, এটা হচ্ছে যে যে টক্সিন আমার বডি থেকে বের হচ্ছে, এটা ডোজটা আলাদা। ঠিক আছে? তাহলে আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে তো হচ্ছে যে মানে ভালো হয়ে গেল যে ইয়েটা হচ্ছে ওই অনুযায়ী খেতে হবে 5 দিন 7 দিন, কিন্তু হচ্ছে যে অন্যান্য ওষুধ যেগুলো এগুলো কি ওই নিয়মে খাইতে হবে? না না, মানে অন্য হচ্ছে যে ওষুধ ভালো হয়ে যাওয়ার পর অফ করে দিলে কোনো সমস্যা হবে? না, অন্য ওষুধ অফ করে দিলে সমস্যা নেই। সাপোজ আমার জ্বর এখন 100-র উপরে জ্বর নাই, কিংবা গ্যাস্ট্রিকের ওষুধ আমার এখন 7 দিন খেয়ে ভালো লাগতেছে, আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু অ্যান্টিবায়োটিক কোনোভাবে বন্ধ করা যায় না। এইটা হচ্ছে কথা, যে ডোজটা আমি কমপ্লিট করবো। অন্য ওষুধের জন্য এত স্ট্রিক্ট নিয়ম নাই, এটা ট্রিটমেন্ট অনুযায়ী যদি কাউকে বলে যে আপনার এই জিনিসটা 5 দিন খান, কিন্তু 3 দিন পরে একটু ভালো লাগলে অনেক সময় বন্ধ করা যায়, বাট এগুলো না। আচ্ছা অ্যান্টিবায়োটিক আপনার ম্যাম, ফুল কোর্স কমপ্লিট করতে হবে। আচ্ছা ম্যাম, একটা মানুষের শরীরে কয়টা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স পাওয়া যাবে? কয়টা একটা মানুষের শরীরে কয়টা পর্যন্ত অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স পাওয়া যাবে? অ্যান্টিবায়োটিকের আমি কোশ্চেনটা বুঝি না। মানে একটা মানুষের শরীরে কয়টা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স পাওয়া যাবে, কয়টা পর্যন্ত? মানুষের শরীরে তো রেজিস্ট্যান্স হয় না। আজকে আমার স্ট্রেপ্টোকক্কাস দিয়ে ইনফেকশন হলো, ওই যে জীবাণুটা ও রেজিস্ট্যান্স, ও আমার শরীরে থাকবে তখন, তখন আমি আর ওষুধ কাজ করবো। আবার আরেকটা ঢুকলো, ওইটাও যদি ভালো থাকে কাজ করে থাকে। মানুষের শরীর এখানে থাকে না, এই কথাটাই অনেকবার বললাম। ব্যাকটেরিয়া ঢুকলে ও পাওয়ারফুল, ও রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক, এর জন্য কথাটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে অ্যান্টিবায়োটিকের সাথে সে কাজ করে। মানে আমার শরীরে একসাথে 3টাও ঢুকতে পারে, আবার একটাও ঢুকতে পারে, যেটা অনেক খারাপ। সবাই একটু মনে হয় বুঝতে পারছি ব্যাপারটা, জি ম্যাম, বুঝে গেছে। যে অ্যান্টিবায়োটিক আমি বাকি সব কিছু না, ফ্যাক্টর হচ্ছে আমার ব্যাকটেরিয়া হচ্ছে ও অনেক পাওয়ারফুল হয়ে গেছে, ওরে গেছে আমি যতই দেই ও আর কাছে নতুন পাওয়ারফুল, এই জন্য রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক অর্থাৎ এইটা, এই জন্য ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই জন্য WHO এখন আর কোনো ওষুধ নিয়ে এত অ্যাওয়ারনেস হচ্ছে, আর কোনো ওষুধ নিয়ে তো আমরা এরকম সপ্তাহ ঘুরে ঘুরে ব্যানার টানাই না, আমাদের তো আমরা ফার্মাসিউটিক্যাল আমরা প্রত্যেক বছর 7 দিন আমাদের এই অ্যাওয়ারনেস করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়, বিভিন্ন আর্টিকেল দেখতে হয়, কোথায় কি হচ্ছে নতুন আপডেট, এগুলো আমরা জানি। ঠিক আছে?
আজকের মতো মনে হয় এখানে আমরা বুঝতে পারছি। কিছু কোশ্চেন দিচ্ছে ম্যাম অনেক সময় পেশেন্টের একই সাথে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল দুই ধরনের ওষুধই একসাথে প্রোভাইড করা লাগে। সেক্ষেত্রে যদি আমার অ্যান্টিবায়োটিকের ডোজ 7 দিন হয় এবং অ্যান্টিভাইরাসের ডোজ 7 দিনের বেশি হয়, দুইটার ভিতরে কোনো রকম ইন্টারেকশন কি হইতে পারে বা কোনো রকম ক্ল্যাশিং কি হইতে পারে এগুলোর জন্য, বা কোনো রকম সাইড ইফেক্ট আসতে পারে কিনা? সাইড ইফেক্ট বলতে কিছু অ্যান্টিবায়োটিক আছে, হ্যাঁ, যেটা হচ্ছে অন্য মানে কাজ ম্যাজিক, যেটা সবচেয়ে বেশি এটার কথাই বলি। ম্যাজিক তখন আমি ডোজিংটা থাকবো, ম্যাজিক যে সময় আমি খাবো তখন আমি ভাইরাল গ্যাসটা খাবো না। আমি টাইমিং ভাগ করবো 2 ঘন্টা গ্যাপ। আমি যদি অ্যাজিড সকাল 8টায় খাই, অ্যান্টিভাইরালটা খাবো তাহলেই হবে। এটা কি শুধুমাত্র অ্যাজিড বা এরকম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের জন্য, নাকি সব ধরনের অ্যান্টিবায়োটিকের সাথে অন্যান্য ওষুধের গ্যাপিং থাকা লাগবে? সবগুলা না, কিছু কিছু ওগুলো আমি নেক্সট ক্লাসে একটু আলাপ করবো। কোন কোন ড্রাগগুলোর সাথে ফুড কিংবা অন্য ড্রাগ দেওয়া যায় না, আমার আরেকটা লেকচার হবে তো তখন। একজন কোশ্চেন করছে সিট্রিজিন অ্যান্টিবায়োটিক না, অ্যান্টি হিস্টামিন, ঠান্ডা রাখে। ঠিক আছে, ম্যাম আমরা কি এই কোর্সে কোন অ্যান্টিবায়োটিকটা কি কি কাজে লাগে এগুলো শিখবো? অ্যান্টিবায়োটিক কি করতে না, এটা তো অনেক বড় একটা চ্যাপ্টার। আমি শুধু হাইলাইট গুলি করাবো নেক্সট ক্লাস। মানে মেনলি কি আমি কি কাজে কেন দিচ্ছি এগুলো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি কখন প্রেগনেন্সিতে কোন কোন ড্রাগ দেবো না, বাচ্চাদের কখন অ্যাওয়ারনেস হবে, কোন অ্যান্টিবায়োটিক খেয়ে আমি সাবধানে থাকবো, ওই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে হাইলাইট করবো। কারণ অ্যান্টিবায়োটিক করাইতে গেলে 2 মাস লাগবে আমার, প্রতি সপ্তাহে 2টা ক্লাস দিতে হবে। ঠিক আছে সবাই? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা ম্যাডাম। আল্লাহ হাফেজ ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম।